স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। এসব কলেজের ভর্তি পরীক্ষাও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে প্রশাসন। সিদ্ধান্ত কার্যকর হবে 2024-25 শিক্ষাবর্ষ থেকেই। আজ জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। প্রায় 8 বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু শিক্ষা বিষয়ক সমস্যার সমাধান তো হয়নি, বরং বিভিন্ন সময় অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার। এমন পরিস্থিতিতে এসব কলেজের শিক্ষার্থীরা তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই। সবশেষ রবিবার মধ্যরাত থেকে দাবি আদায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। সংঘর্ষে জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে সড়ক অবরোধের ঘোষণা দিলেও তা না করে দুপুর 12টায় জরুরি সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। দেয় 6 দফা দাবি। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। পরে 7 কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করেন। সিদ্ধান্ত হয় 7 কলেজ আর থাকছে না ঢাবির অধীনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে ঢাকা কলেজের অধ্যক্ষ জানিয়েছেন শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে, তবে তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির আচরণ ছিল অনাকাঙ্ক্ষিত। আমি যেটা বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত, এরকম অনভিপ্রেত ঘটনা কারোর জন্যই কাম্য না। বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কি নেবে এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নাই। এটা ওনারা নেবেন, কি করবেন। বন্ধ থাকা ক্লাস পরীক্ষার বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি বলেও জানান তিনি। এই চলমান পরীক্ষাগুলো। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। এসব কলেজের ভর্তি পরীক্ষাও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। এছাড়া সহ উপাচার্যের পদত্যাগের 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এসব বিষয় নিয়েই আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার মাহফুজা বৃষ্টি। মাহফুজা বৃষ্টি, একটু আগেই 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগের যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো, সে ব্যাপারে কি ভাবছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আর এ ব্যাপারে আন্দোলনকারীরাই বা কি বলছেন? ধন্যবাদ তরুণী। এতক্ষণ ধরে আমরা যে প্রতিবেদনটা দেখছিলাম সেটা আসলে সকাল থেকে কালকের রাত থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে আলাদা আলাদা করে সেগুলিরই বিবরণ ছিল। শেষ 4টায় যখন আমি একটা তাদের ব্রিফিংটা কভার করে আসলাম, উপাচার্য সেখানে কিন্তু বলেছেন যে প্রায় দীর্ঘ 3 ঘন্টা তাদের বৈঠকের পরে ঢাকা কলেজের এবং 7 কলেজের শিক্ষার্থী অধ্যক্ষদের সাথে উপাচার্যের বৈঠকের পর কিন্তু এই সিদ্ধান্তটি আসে যে আজকে থেকে কিন্তু তারা 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। তবে এ নিয়ে কিন্তু এক ধরনের গোজামেল তৈরি হয়েছে, যেটা আমরা বলতে চাই। পরবর্তীতে যখন 7 কলেজের অধ্যক্ষ তিনি ব্রিফিং করেছিলেন, তিনিও জানিয়েছেন যে আজকে থেকে থাকবে না। তবে এছাড়া যারা এতদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলেন, 3 বছর অতিবাহিত করেছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবেন। তাদের যেন শিক্ষা জীবনে কোনো রকমের কোনো অসুবিধা বাধা না হয় সেটা কিন্তু তারা সচেষ্ট থেকে দায়িত্ব পালন করবেন। তবে আপনি জানেন যে কিছুক্ষণ আগেই ঢাকা কলেজ শিক্ষার্থীরা কিন্তু আবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন, প্রেস ব্রিফিং করেছেন। তারা সেখান থেকে কিন্তু তারা আলটিমেটাম দিয়েছেন যে সব সিদ্ধান্ত, সব দাবি মেনে নিলেও তাদের আরও দাবি, যে সবচেয়ে বড় যে দাবিটা, প্রথম থেকে তো আমরা জানি যে 7 কলেজ নিয়ে বিভিন্ন ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংঘর্ষ হচ্ছিল, কথা এবং মানসিকতা সব কিছু মিলিয়ে। তবে এই জায়গা থেকে সিদ্ধান্ত কি আসতে পারে পদত্যাগের বিষয় এখনো জানা যায়নি, সেটি এখন দেখার বিষয়। আচ্ছা, এই 7 কলেজের অধিভুক্তি বাতিল বাস্তবায়ন আসলে কোন প্রক্রিয়া হবে, এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে?
আসলে বাতিল যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত কি আসবে সে বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলতে চেয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু বিষয়টা এড়িয়ে গেছেন প্রভিসির পদত্যাগে। তারপরে কিন্তু বলে দিয়েছিলেন যে এই 7 কলেজের যে আজকে থেকে আলাদা হলো, 1 বছর এগিয়ে এনে তারা যে ভর্তি পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে সেই ব্যাপারে তা আসলে ভেতরগত, এবং 7 কলেজ এখন কোন নীতিতে চলবে, কিভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে সেটা কিন্তু বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে পরবর্তীতে তারা কোন দিকে যাচ্ছে, তাদের শিক্ষা ব্যবস্থা কি হবে। তরুণী, একদম পরিষ্কার। আসলে এই 8 বছরে অতি ক্ষুদ্র সমস্যাগুলোই পঞ্জীভূত হয়ে আজ বড় সমস্যার রূপ নিয়েছে। মাহফুজা বৃষ্টির অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। যাত্রাবাড়িতে 6 দিনে আন্দোলনকারীদের উপর ছোড়া হয় চায়না রাইফেলের প্রায় 3000 গুলি। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার রাকিব হোসেন। রাকিব হোসেন, আপনার প্রতিবেদনে দেখছিলাম যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলির ঘটনায় ব্যবহার করা হয় চায়না রাইফেল 7.62 বোরের অস্ত্র। প্রথম প্রশ্নটি হলো, এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি বা বৈধতা ছিল বা আছে কিনা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর, এবং দ্বিতীয় প্রশ্ন, হাজার হাজার গুলি ব্যবহারের প্রয়োজন পড়ল কেন? সুরভি, আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটা বলতে চাচ্ছিলাম যে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে আসলে পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে, এবং এই গুলির ঘটনায় হতাহত এবং প্রাণহানিও আছে। তবে এই ঘটনাগুলো নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। আমি যাত্রাবাড়ি নিয়ে বিশেষ করে অনুসন্ধান করেছি, এবং যাত্রাবাড়ি থানায় 17 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত আসলে যে ধরনের গুলি ফায়ার করা হয়েছিল, এই গুলির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মামলা হয়েছে 5টি মামলার নথিতে কিন্তু 18,000 বিভিন্ন গুলি এবং প্রায় 1200-র মতো হচ্ছে চায়না রাইফেলের গুলি, যেটাকে প্রাণঘাতী বলছে, এগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। তবে রেজিস্টার খাতার তথ্য অনুযায়ী কিন্তু সেটা আরও অনেক বেশি, মানে 3000-এর মতো অস্ত্র, মানে চায়না রাইফেলের গুলি ব্যবহার করা হয়েছিল যাত্রাবাড়িতে, মানে ইস্যু করা হয়েছে, রেজিস্টার খাতে ইস্যু করা হয়েছে, যেগুলো থানা থেকে বের হয়েছে। পরবর্তী টাইমে এইগুলো আন্দোলনে ব্যবহার হয়েছে, এমনটা তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কিন্তু পুলিশ বাহিনী কিন্তু আসলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিতর্কিত হচ্ছে, জনমনে আস্থা হারিয়েছে, ইমেজ সংকট দেখা দিয়েছে। এখন অপরাধ বিশেষজ্ঞরা এবং মানে আইনি বিশেষজ্ঞরা যারা আছেন তারা কিন্তু বলছেন যে হচ্ছে যে এই ঘটনায় যারা নির্দেশদাতা, মূলত হচ্ছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়েছে, এই ঘটনায় যারা জড়িত, এবং তাদের শুধু আইনের আওতায় আনলে হবে না, এই ঘটনায় হচ্ছে যারা নির্দেশদাতা, মানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং তাদের উপরে যদি কেউ থাকে সেসব নির্দেশদাতাকে হচ্ছে আইনের আওতায় আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। এই বিষয়টা যদি না করে তাহলে এই ব্যাপারে বিচারের আশায় এখনো তো অনেক অভিভাবকই ঘুরে বেড়াচ্ছেন। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনী তো এখনো গুছিয়ে উঠতে পারেনি, সে অনুযায়ী বিচার কাজ আদৌ কতটুকু এগোবে? বিশ্লেষকরা এ ব্যাপারে কি বলছেন? একটু আপনাকে এই বিষয়ে একটু আমি জানাতে চাই যে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, এবং আমি কথা বলেছি। তারা যেটা বলেছেন যে আসলে এই যে মরণঘাতী যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে, যেসব গুলি ব্যবহার করা হয়েছে, এইসব গুলি কিন্তু আসলে আইনিভাবে আইন অনুযায়ী কিন্তু এসব গুলি সম্পূর্ণ বেআইনি, এগুলো ব্যবহার করা যাবে না ছাত্র জনতার উপর। যারা করেছে তাদেরকে কিন্তু হচ্ছে আইনের আওতায় আনবে, এবং প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ইতিমধ্যে কিন্তু হচ্ছে চিঠি দেওয়া হয়েছে যে হচ্ছে কতগুলো অস্ত্র ব্যবহার হয়েছে, কতগুলো গুলি খরচ করা হয়েছে। এক্ষেত্রে প্রসিকিউশন কি রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারবে কিনা, বিশ্লেষকরা কি বলছেন? হ্যাঁ, একটু বিশ্লেষকের কথা বলি, অপরাধ বিশ্লেষকের কথা বলি। অপরাধ বিশেষজ্ঞ যারা আছেন এবং বিশ্লেষক যারা আছেন, আইনি বিশ্লেষক যারা আছেন, তারা কিন্তু বলেছেন যে হচ্ছে যারা এই গুলি বর্ষণ করেছে, যারা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, তাদের যদি আইনের সঠিক পরিপূর্ণভাবে আইনের আওতায় না আনা হয়, তাহলে কিন্তু আসলে যে গণ অভ্যুত্থান, এই স্বাধীনতা, এই স্বাদ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে, দেশের মানুষ বঞ্চিত হবে। এটা না করলে যে আস্থা সংকট, এই আস্থা কিন্তু আর ফিরে আসবে না। এখন রাজনৈতিক প্রভাবের কথা কিন্তু আপনি বলছেন যে রাজনৈতিক প্রভাব আছে কি না। অপরাধ বিশ্লেষকরা যেটা বলছেন যে রাজনৈতিক যে প্রভাবেরটা, এই প্রভাব
প্রভাব পড়ার কোনো সুযোগই নেই। এই প্রভাব থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে আসলে তদন্ত সংস্থাকে কাজ করতে হবে এবং সবাইকে বিচারের মুখোমুখি কিন্তু আনতে হবে, এমনটা কিন্তু এখন পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ। জড়িতদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হোক, শত শত মায়ের বিচারের আশা পূর্ণ হোক, এই প্রত্যাশা সকলেরই। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে দুপুর 12:15টার দিকে দলটির কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ঘণ্টাখানিক তাদের মধ্যে রুদ্ধতার বৈঠকে নির্বাচন সহ রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নানান বিষয়ে আলোচনা হয়েছে। শীর্ষ দুই নেতার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন তারা, কথা বলেন বৈঠক নিয়ে। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। বিএনপির মহাসচিব বৈঠক হওয়া 10 দফার সিদ্ধান্তের কথা তুলে ধরেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে এই বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি। নির্বাচন নিয়ে আলোচনা চলমান থাকবে বলে জানান দুই দলের নেতারা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজশাহী মহানগরে সভা সমাবেশে নেতাকর্মীদের চাঙ্গা করছে বিএনপি। অভ্যন্তরীণ বিভক্তিতে তৃণমূল হতাশায় থাকলেও নেতাদের দাবি নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ তারা। অন্যদিকে সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত জামায়াত। এসবের মধ্যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন বৈষম্য বিরোধীরা। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের গ্রহণযোগ্যতা পেতে ভোটে আনতে হবে সব পক্ষকেই। স্বৈরাচারের তকমা নিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। সারা দেশের মতো রাজশাহীতেও দমন পীড়নে কোণঠাসা বিএনপি 1.5 দশক পর অনেকটাই ফুরফুরে। তবে একাধিক ধারায় বিভক্ত থাকায় হতাশায় তৃণমূলের নেতাকর্মীরা। সিটি কর্পোরেশন নিয়ে গঠিত রাজশাহী 2 আসনে বিএনপির প্রার্থী হতে পারেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এছাড়াও গুঞ্জন রয়েছে আসনটি থেকে প্রার্থী হতে পারেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই পক্ষই শক্তিশালী বলয় তৈরির চেষ্টা করছে, যার ইঙ্গিত বেশ স্পষ্ট। রিজভীর আশীর্বাদে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ। তবে বিএনপির নেতাদের দাবি, জনগণের ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় একাট্টা তারা। কেন্দ্রের নির্দেশে জোর দিচ্ছেন রাষ্ট্র মেরামতের 31 দফায়। আমরা জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচিত সরকার দ্বারা যে সংস্কার করার দরকার, এটা নির্বাচিত সরকার দ্বারা এটা সম্ভব। আমাদের দলের শতভাগ আমরা ঐক্যবদ্ধ। অন্যদিকে জামায়াতে ইসলামীতে নেই দৃশ্যমান কোনো অভ্যন্তরীণ বিরোধ। দীর্ঘদিন পর প্রকাশ্য রাজনীতির সুযোগ পেয়ে সংগঠনকে শক্তিশালী করতে মনোযোগী দলটি। রাজশাহী 2 থেকে প্রার্থী কে হচ্ছেন তা খোলাসা করেনি দলটি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি জেনারেল ইমাজউদ্দিন মণ্ডল ও সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুবুল আহসান বুলবুল সহ আরও কয়েকজন আলোচনায় আছেন। 36 জুলাইয়ের পর নতুন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ আসছে। আমরা একদম নিচ থেকে শুরু করছি, সেখান থেকে সংগঠনকে আবার গুছানোর চেষ্টা করছি। রাষ্ট্রের সকল সেক্টর অর্গানগুলো আরও গুছিয়ে তারপরে নির্বাচন করা আমি মনে করি, তবে সেটা খুব বিলম্ব না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, বর্তমান বাস্তবতায় প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সংস্কার প্রয়োজন। সংস্কার, পলিটিক্যাল যেই রিফর্মটা প্রয়োজন, প্রত্যেকটা দলেরই পলিটিক্যাল রিফর্ম প্রয়োজন। তো যদি সহাবস্থানে থেকে ভালোভাবেই আগায়, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে আশা করা যাচ্ছে যে
কোনো দলই অখুশি হবে না এবং একটা ভালো একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে দ্বিতীয় স্বাধীনতার পরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের আগামীর গণতান্ত্রিক যাত্রা স্বচ্ছ করতে ভোটে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সামনে নির্বাচন কখন হচ্ছে, নির্বাচন কারা কিভাবে চাচ্ছে এবং কারা কিভাবে অংশগ্রহণ করছে, এই ব্যাপারগুলো নিয়ে একটা ত্রিসংকট বর্তমানে দেখা যাচ্ছে। কোনো কৌশলগতভাবে কোনো বড় রাজনৈতিক দল যদি নির্বাচন থেকে বের হয়ে যায় অথবা নির্বাচনে যদি না থাকে, তখন কিন্তু ইতিপূর্বে যে সংকটগুলো আমরা দেখেছি যে আন্তর্জাতিক মহলে একটা গ্রহণযোগ্যতা পাওয়ার প্রশ্ন বিভিন্ন সময় হয়েছে, সেই প্রশ্নটা কিন্তু আবার উঠবে। আগামী নির্বাচনে জনপ্রতিনিধি বাছাইয়ে প্রতীকের চেয়ে প্রার্থীর বিষয়ে বেশি গুরুত্ব দেবে দীর্ঘদিন ভোট বঞ্চিত তরুণ প্রজন্ম, এমনটাই মনে করেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। নানা অনিশ্চয়তার মুখে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে বিনিয়োগ কমেছে ৭১%। তার ছোঁয়া লেগেছে বিনিয়োগের সব সুবিধা নিশ্চিত করা ইপিজেডগুলোতেও। একই সময়ে ইপিজেডগুলোতে বিনিয়োগ কমেছে ২২.৩৩%। সোমবার গণমাধ্যমের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরে বেবজার নির্বাহী চেয়ারম্যান জানান, শুধু দেশেই নয়, সারা বিশ্বেই বিনিয়োগ পরিস্থিতি মন্দা। Comparatively cheap wages 5 লাখের বেশি কর্মসংস্থান ও মোট রপ্তানি আয়ের 16% অবদান রাখছে বেবজার অধীন 8টি ইপিজেড এবং সঙ্গে যুক্ত আছে আরও একটি অর্থনৈতিক অঞ্চল। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে তাদের এই মতবিনিময় সভা বেবজা কার্যালয়ে, যেখানে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান তুলে ধরেন বর্তমান অবস্থা ও আগামীর কর্মপরিকল্পনা। বেবজার মতে ২০২৩-২৪ অর্থ বছরে দেশের মোট সরাসরি বৈদেশিক বিনিয়োগের ২৯% এসেছে তাদের হাত ধরে। তবে নানা অনিশ্চয়তায় বিনিয়োগ কমে আসার ধাক্কা লেগেছে এখানেও। এই যে বিনিয়োগের গ্রাফটা, বাইরে আমরা বলছি 71%, ইপিজেড এর ভিতরে আমরা বলছি 22.33%। এটা শুধুমাত্র যে আমাদের দেশের পট পরিবর্তন বা তার পরবর্তী পরিস্থিতি যেন তা কিন্তু না, পুরো গ্লোবাল মার্কেটই একটা অরাজকতা আছে। যশোর ও পটুয়াখালীতে বেবজার আরও 2টি নতুন ইপিজেড চালুর কাজ শুরু হলেও সেখানে পানি ও গ্যাস পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। এ নিয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান বলছেন, বাস্তবতার চিত্র তুলে ধরেই তারা বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছেন। এখানে সক্ষমতা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা ক্যাটাগরি করি যে আমরা ওয়েট ফ্যাক্টরি আনবো না, আমরা আনবো ড্রাই ফ্যাক্টরি, যেখানে পানির প্রয়োজনটা নাই বা যেখানে গ্যাসের প্রয়োজনটা নাই, এরকম। ইপিজেডগুলোতে একই রকম শ্রম আইন করার বিষয়টি নির্ভর করছে শ্রমিক ও মালিকদের উপর। আমরা কি চাচ্ছি ওটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টররা কি চাচ্ছে, শ্রমিকরা কি চাচ্ছে, আইএলও কি বলছে। ইপিজেডের কারখানাগুলোতে শ্রমিকরাই ট্রেড ইউনিয়ন করতে চায় না বলে দাবি বেবজার এই নির্বাহী চেয়ারম্যানের। ইপিজেডের শ্রমিকরা বলেছে আমরা ট্রেড ইউনিয়ন চাই না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মাঘ মাসে দেশজুড়ে চিরচেনা শীতের রূপ দেখা না গেলেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে প্রত্যন্ত এলাকার জনজীবনে। আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় কুয়াশামুক্ত আকাশে সকালে সূর্যের দেখা মিললেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নাকাল জেলার মানুষ দুর্ঘটনা এড়াতে রাত থেকে ভোর পর্যন্ত মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা কমলেও হিমেল হাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গাতেও শীতের দাপট কমে এসেছে। এই ঠান্ডায় মানুষ কেউ বেড়াচ্ছে না, আমাদের ভাড়াও হচ্ছে না, আমরা খুব বিপদে রয়েছি। রোদ উঠেছে, তারপর বাতাসের কারণে অতিরিক্ত ঠান্ডা, খোলামেলা ভ্যান তো মানুষজন খুব একটা ওঠে না। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।